যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, অমর একুশে বইমেলা 2025-এ আমার পরবর্তী কাব্যগ্রন্থ যেটা আসবে ইনশাল্লাহ তার নাম হবে ঈর্ষা। ঈর্ষা শব্দটা শুনলেই আমাদের ভেতরে কিন্তু একটা নেগেটিভ মেন্টালিটি কাজ করে। ঈর্ষা মানে বিদ্বেষ, হিংসা, একটা নেগেটিভিটি। আলোচনার পাশাপাশি সমালোচনা আসতেই পারে। ঈর্ষাটাও ঠিক আমি এইভাবেই এখানে ব্যবহার করতে চেয়েছি। আমি যখন ক্লাস 5-এ আমার জীবনে জ্ঞান হওয়ার পর ফর দ্য ফার্স্ট টাইম আমি সেই সময় প্রথম হিংসা করেছিলাম আমার ক্লাসমেট বান্ধবীকে। আমি যদি সিমিকে সেদিন হিংসা না করতাম তাহলে হয়তো বা একাডেমিক লাইনে আমি আলহামদুলিল্লাহ যে এত ভালোভাবে সব কিছু কমপ্লিট করে এসেছি সম্মানের সাথে, হয়তো অনেক পিছিয়ে থাকতাম। তো ঈর্ষা যেমন সবসময় নেগেটিভ মানে প্রতিফল আনে না, যদি কেউ আমাকে এমনভাবে হিংসা করে বা ঈর্ষা করে যেটা থেকে সে ভালো কিছু নিতে পারে, ভালো কিছু শিখতে পারে, সমালোচনাটাকেও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবারু টিভির সাহিত্যানুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকা আলম। আজকে আমাদের সাহিত্যানুষ্ঠান আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রথিতযশা লেখক সাফিকা জোহরা জেসি। তিনি একাধারে লেখক, কথাকার, সংগঠক এবং আবৃত্তি শিল্পী। আজকে আমরা তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা শুনব। চলুন তবে শুরু করি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি যে আমাকে এই সম্মান দেওয়া হয়েছে, আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা সত্যি আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আপা, কবে থেকে লেখালেখি শুরু করলেন? আমি আসলে লেখালেখি মূলত স্কুল জীবন থেকেই করতাম। প্রথমে আমার আসলে ডায়েরি লেখার খুব শখ ছিল। আমি ডায়েরিতে ছোট ছোট গল্প লেখা আমার খুব পছন্দের একটা বিষয় ছিল। স্কুলে মূলত হচ্ছে আমাদের যেই বার্ষিকী প্রকাশ করা হতো বা দেয়াল পঞ্জিকা বলি আমরা, তো সেখানে আমি হচ্ছে লেখা দিতাম, কবিতা মূলত। তো এরপরে আমার বাবা যে জব করতেন, আমার বাবার অফিসেও হচ্ছে বার্ষিক যে পত্রিকা বা মানে সাময়িকী প্রকাশ হতো, সেখানেও আমি লেখা দিতাম। তো আসলেই এটা খুব অল্প সময়ের জন্য এবং অল্প পরিসরে এটা আমার অভ্যাস ছিল। মূলতই আমার এই লেখালেখিটা এখন একটা শখ থেকে নেশা এবং পেশায় দাঁড়িয়ে গেছে আমি বলবো। মূলত হচ্ছে আমাদের লকডাউন পিরিয়ড থেকে আমরা অনেকেই আছি যারা আসলে বলি যে করোনার যে পিরিয়ডটা ওইটা আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। তবে ভালো দিক যদি কোনোটা উল্লেখ করতে বলা হয় তাহলে আমার ধারণা সাহিত্য জগতের অনেকেই আমার সাথে একমত হবেন যে ওই সময়ে অনেকেই তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করার একটা দারুণ সুযোগ পেয়েছেন এবং প্রকাশ করেছেন। আমিও তাদের মাঝে একজন যে করোনার লকডাউন মানে পিরিয়ডে আমি পুরো টাইমটাই যতটুকু সময় আমি পেয়েছি এটার পেছনেই দিয়ে গেছি। ধন্যবাদ। আপা, তাহলে হচ্ছে আপনার এই যে আপনি লেখালেখি শুরু করলেন প্রথম দিকে, তো আপনি কি পরিবার থেকে বা সমাজগ্রস্ত মানে সমাজ থেকে কোনো বাধাগ্রস্ত হয়েছিলেন? সত্য কথা বলতে খারাপ লাগলেও তো এটা প্রচলিত সত্য যে খুব কম মানুষই আছে আসলে মানুষকে ভালোর জন্য সাপোর্ট করে। আর পরিবারের দিক দিয়ে বলবো যে প্রত্যেক পরিবারের সদস্যকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে, বাট আমার পরিবারের একটা সমস্যা বরাবরই ছিল, সেটা হচ্ছে যে ইসলামিক কিছু ধ্যান ধারণার কারণে সাহিত্য সংস্কৃতির বিষয়টা একটু আমরা রেস্ট্রিক্টেড ছোট থেকেই বড় হয়েছি এভাবে আর কি। তো যার ফলে আমার ভীষণ ইচ্ছা ছিল গান, রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল ডান্স এই দুইটা শেখার, বাট কোনোটাই আমার পক্ষে হয়ে ওঠেনি। এটা ধর্মীয় ধ্যান ধারণা থেকেই বাধা ছিল আমাদের পরিবারে, এই জন্য। আর কবিতা লেখাটা আসলে মূলত দেখা যায় গোপনে করা যায়, তো ছোটোবেলায় গোপনে করেছি। এখন আমার পরিবারের সবাই, আমার বিশ্বাস, হ্যাঁ আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, তবু যতটুকু আমাকে মানুষ চিনেছেন, জেনেছেন, ভালোবাসেন এবং সমর্থন করেন, আমার পরিবার গর্ববোধ করেন। আপা, এই যে ধার্মিক বা ধর্মীয় একটা বিষয় আপনি উল্লেখ করলেন পারিবারিকভাবে, এই বিষয়টাকে আপনি কিভাবে ট্যাকেল দিলেন? আসলে আমি যখন প্রথম লেখা শুরু করি তখন আমার পরিবার এতটা বোঝে নাই, আমি তাদেরকে বুঝতেও দিই নাই।
কিন্তু অমর একুশে বইমেলা 2022 যখন আমার প্রথম কাব্যগ্রন্থ আমি প্রকাশ করি, তো তখন আসলে তারা জানতেও পারে এবং আমাকে সমর্থনও করে। এবং তারা যখন আমার লেখাগুলো পড়লো, জানলো যে আমি আসলে মূলত কোন বিষয়ে লেখালেখি করি এবং আমার প্রচেষ্টাটা কি, আমার লক্ষ্যটা কি, এটা আমি পরে বলবো, এই জন্য এখন বলছি না। তো যখন ওনারা সব জানলেন, বুঝলেন এবং দেখলেন যে হ্যাঁ, আমার পাঠকরা বা ভক্তরা বা আমার বন্ধু বান্ধব মহলে সবাই যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে বা আমাকে সমর্থন করে, এরপর আমি পরিবার থেকে পুরোটাই সাপোর্ট পেয়েছি। আপা, এটা যদি আপনি উল্লেখ করতেন যে প্রথম কত সালে আপনার ওই বইটা প্রকাশিত হয় বা ওই লেখাটা? হ্যাঁ, আমি মাত্রই বললাম যে অমর একুশে বইমেলা 2022 আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়েছিল আমার। এরপর অমর একুশে বইমেলা 2023 আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বের হয় অনেক। এবং আমার গত বইমেলা মানে অমর একুশে বইমেলা 2024 আমার তৃতীয় কাব্যগ্রন্থ বের হয়, ইতি মানেই শেষ নয়। তো আসলে এই আমার লেখাগুলো জি আপনি বলেন, অসুবিধা নেই। এখন পর্যন্ত কতগুলো বই আপনার প্রকাশিত হয়েছে? আমি এই পর্যন্ত 3টা বই বের করেছি। 3টাই আমার কবিতার বই, 3টাই কাব্যগ্রন্থ এবং হচ্ছে 22, 23 এবং 24 এই 3 বছরে আমার 3টা বই বের হয়েছে। তো এই বইগুলো প্রকাশিত হওয়ার পরে পাঠক কিভাবে আপনার এই বইগুলোকে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট, আমি কৃতজ্ঞ, আমি অন্তর থেকে সকলের প্রতি থ্যাঙ্কফুল যে আমার মতো মানুষ, যে মানুষটা আমি মনে করি সাহিত্য জগতে আমাকে কেউই চিনতেন না। ফেসবুককে আমি কি বলবো, অন্যরকম আমি স্যালিউট জানাই বা কৃতজ্ঞ যে আজকে এই ভার্চুয়াল জগতের কারণে আমাকে যত মানুষ চিনেছেন, জেনেছেন, হয়তো বা ফেসবুক না থাকলে হয়তো এতটা আমি সবার কাছে পৌঁছাতে পারতাম না। কারণ একাডেমিক লাইনে সত্য কথাই বলতে আমার কোনো ডিগ্রি নেওয়া নেই বা কোনো কৌশল কমপ্লিট করা নেই। তো আমি যখন লেখালেখি শুরু করি এবং এগুলো আমার ফেসবুকের মাধ্যমে প্রচার করা শুরু করি, তো এত ভালোবাসা এবং সমর্থন পেয়েছি আমি, যার ফলে আমি বলবো যে দুঃসাহস বলতে পারি যে এটা আমি দুঃসাহস করেছি যে আমি প্রথম বইটা প্রকাশ করেছি। তো খুব ভয় ছিল, শঙ্কা ছিল, খুবই স্বাভাবিক। এক্সাইটেড তো ছিলাম বটেই, তবে ভয় কাজ করাটা স্বাভাবিক যে জানি না পাঠকরা আমাকে যেভাবে ফেসবুকে আপন করে নিয়েছেন তারা আমার বইয়ের ক্ষেত্রেও এভাবে আপন করে নেবেন কি না, বা কেউ এটা নেগেটিভভাবে নেবেন কি না। তো আমার যখন প্রথম বইয়ে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি, তারপর থেকে আমি আর কি লেখাটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনেক অনুপ্রেরণা এবং উৎসাহিত হই আর কি, এবং এ পর্যন্ত লিখে যাচ্ছি। আপা, আপনি এই যে এত সুন্দরী একজন মানুষ, আপনি যখন বইমেলায় যান, হ্যাঁ, তো সেখানে আপনার পাঠকরা আপনাকে কিভাবে দেখে? একে তো হচ্ছে আপনি কবি, তারপরে যদি এত সুন্দরী একজন মানুষ হন, তো সেই ভাবনাটাকে বা তাদের যে অনুভূতিটা আপনি কিভাবে লালন করছেন? আসলে সত্য কথা বলতে এটা একবারে ভালোবাসার একটা কথা হয়ে গেল। এটা আপনারাও হয়তো বলতেছেন, মনে মনে ভাববেন এটা শোনার পরে এটা কেমন কথা হলো। তো আমি কখনোই নিজেকে সুন্দর হিসেবে দাবি করি না, আমি সুন্দরী নই। তবে হ্যাঁ, আমার জীবনের একটা নীতি আছে, একটা সূত্র আছে, একটা চাওয়া এবং চেষ্টা আছে। সেটা হচ্ছে যে আমি চাই এই যে দুনিয়ায় এসেছি, দুনিয়া থেকে চলে যাব, প্রত্যেকটা মানুষ যেন ভালোবাসার সাথে আমাকে স্মরণ করে। এজন্য আমি চেষ্টা করি প্রতিটা মানুষ যে কোনো বয়সের, যে কোনো সম্পর্কের, আমার সাথে একবার অন্তত দেখা হলে আমার নাম যখন নিবেন বা স্মরণ করবেন, যেন ভালোবাসার সাথে এবং পজিটিভ মেন্টালিটি নিয়ে যেন করেন, আমি সেটাই চেষ্টা করি। আর আপা, পত্রপত্রিকায় কি আপনার লেখা প্রকাশিত হয়? হ্যাঁ, পত্রপত্রিকায় তো অবশ্যই। সাধারণত লেখালেখিটা মূলত আমাদের শুরুই হয় ম্যাগাজিন দিয়ে বা পত্রপত্রিকা দিয়েই। তো এগুলো আসলে আমাদের গণনা করে বলা মুশকিল যে কতটা ম্যাগাজিনে বা পত্রিকায় আমাদের লেখা গেছে। কারণ হচ্ছে যে এটা আমাদের অজান্তে এরকম অনেক ঘটেছে, হয়তো প্রকাশ হওয়ার পর আমরা কপি পেয়ে গেছি, আপু এই যে আপনার লেখা এখানে আমরা প্রকাশ করেছি আপনার অনুমতি ছাড়াই। কেউ কেউ হয়তো অনুমতি নিয়ে রাখে যে আপনার যেই লেখা আমাদের ভালো লাগবে আমরা কিন্তু নিয়ে প্রকাশ করব। তো আমার এই অনুমতিটা দেয়া আছে, এটা তো আমাদের গর্ব, আমাদের ভালো লাগা, এটা আমাদেরই প্রাপ্তি যে আমার লেখা যদি কেউ পছন্দ করে কোথাও প্রকাশ করে, এটা আমাদের সত্যি একটা গর্বের বিষয়। এবং হ্যাঁ, বিভিন্ন অনলাইন এবং অফলাইন ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হচ্ছে। আপা, সাহিত্য আড্ডায় কি আড্ডা দেওয়া হয় নিয়মিত? নিয়মিত হয় না, কারণ সত্য কথা বলতে আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার যদিও এক ছেলে এক মেয়ে। আমার মেয়েটা যেমন পিচ্চি তেমন চঞ্চল। অনেক বাচ্চা আছে
ছোট হলেও শান্ত হলে তাকে কন্ট্রোল করা যায়, কিন্তু আমার মেয়েটা এতই দুরন্ত মাশাল্লাহ যে ওকে আসলে আমি রেখে কোথাও যেতে পারি না। আজকে যেমন আমি এই যে রেকর্ড করছি, ওকে আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম বাসায় রেখে এসেছি, কারণ আমি গতবার যখন স্টুডিও রেকর্ডে গেছিলাম কবিতা আবৃত্তির জন্য, তো সেই সময় ঠিক মানে ও আমার সামনে বসে এবং আমি কবিতা পড়ছি, সে আমার সাথে রিপিট করছে। তো এই অভিজ্ঞতাগুলো থেকে আমি শেয়ার করলাম এই জন্যই যে অনেক আড্ডা আছে, আসলে কবিতার পরিবেশ তো একটু ঠান্ডা পরিবেশ হওয়া দরকার, যেখানে একটু সাইলেন্স দরকার। তো ও একটু নয়েজি, তো এই কারণে আসলে আমি অনেক আড্ডায় অনেক বড় বড় মহারথী গুণীজ্ঞানী ব্যক্তিরা আমাকে এত আপন মনে করে আপ্যায়ন জানিয়ে আমন্ত্রণ করেন, আমি আসলে পারি না। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং আমার নিজেরও খুব খারাপ লাগে যে আমি এগুলা মানে অংশগ্রহণ করতে পারি না, বাট আমি খুব প্লিজড, আমার খুব ভালো লাগে যে আমি আমন্ত্রিত হই। আপা, সাহিত্যে তো সমালোচনা আলোচনা থাকে, তো একদম। আপনি সমালোচনাটাকে কিভাবে গ্রহণ করেন? আমি এখনো একটা কথা প্রকাশ করিনি, আজকে প্রথম প্রকাশ করছি। সেটা হচ্ছে যে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, অমর ২১শে বইমেলা ২০২৫-এ আমার পরবর্তী কাব্যগ্রন্থ যেটা আসবে ইনশাল্লাহ তার নাম হবে ঈর্ষা। ঈর্ষা শব্দটা শুনলেই আমাদের ভেতরে কিন্তু একটা নেগেটিভ মেন্টালিটি কাজ করে। ঈর্ষা মানে বিদ্বেষ, হিংসা, একটা নেগেটিভিটি। বাট এই যে আপু আমাকে এখনই প্রশ্ন করলেন যে সমালোচনা, সরি, আলোচনার পাশাপাশি সমালোচনা আসতেই পারে। ঈর্ষাটাও ঠিক আমি এইভাবেই এখানে ব্যবহার করতে চেয়েছি। আমি যখন ক্লাস 5-এ আমার জীবনে জ্ঞান হওয়ার পর ফর দ্য ফার্স্ট টাইম আমি সেই সময় প্রথম হিংসা করেছিলাম আমার ক্লাসমেট বান্ধবীকে। তার নাম সিমি। আমি জানি না সেই ইন্টারভিউটা দেখবে কি না, দেখতে পারবে কি না, বাট আমি থ্যাঙ্কফুল সেই সিমির প্রতি। আমি যদি সিমিকে সেদিন হিংসা না করতাম তাহলে হয়তো বা একাডেমিক লাইনে আমি আলহামদুলিল্লাহ যে এত ভালোভাবে সব কিছু কমপ্লিট করে এসেছি সম্মানের সাথে, হয়তো অনেক পিছিয়ে থাকতাম। তো ঈর্ষা যেমন সবসময় নেগেটিভ মানে প্রতিফল আনে না, যদি কেউ আমাকে এমনভাবে হিংসা করে বা ঈর্ষা করে যেটা থেকে সে ভালো কিছু নিতে পারে, ভালো কিছু শিখতে পারে, সমালোচনাটাকেও আমি ঠিক এইভাবেই নিই যে যদি কেউ এখন আমাকে বলে আপনি এইভাবে কথা বলছেন, আপনার এই ওয়েটা ভুল, কেউ যদি বলে আপনি এইভাবে লেখালেখি করছেন, আপনার এটা ভুল, যত ভুল ধরিয়ে দেওয়া হবে ততই সংশোধন এবং সমাধানের সুযোগ পাওয়া যাবে। এবং আমি আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীকে বলি, আমার ফ্রেন্ডদেরকে আমি বলি সবসময়, ভালোবেসে পাশে থেকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে ভুল ত্রুটি ক্ষমা করে নয়, ভুল ত্রুটি শুধরে নিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো আমায়। ভালোবাসার মানুষ ভালোবেসে এভাবেই পাশে থেকে সবসময়। আপা, আপনাকে কি বলে প্রকাশ করবো আমি ভাষায় বলতে পারছি না, মানে আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন ঈর্ষাকে, আমি অভিভূত। আমি আশা করব এবং এক্সপেক্ট করব, সবার কাছে রিকোয়েস্টও করব যে সত্যিই তাই, আপনারা ঈর্ষা করুন, কোনো সমস্যা নেই। যেমন ইসলামে হচ্ছে মিথ্যাকে নিষেধ করা হয়েছে, তারপরও কিন্তু 3টা বিশেষ কারণে মিথ্যা জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে জীবন রক্ষার ক্ষেত্রে যদি মিথ্যা বলতে হয়। দ্বিতীয় আরেকটা আমার স্পষ্ট এই মুহূর্তে মনে নাই, আমি দ্বিতীয়টাতে তৃতীয়টা ব্যবহার করতেছি না। তৃতীয় এবং প্রধানত আমার কাছে যেটা ভালো লেগেছে খুবই, যে 2 জনার মাঝে সুসম্পর্ক গড়ে রাখতে মিথ্যা জায়েজ। সো আমি মনে করি ভালো কিছুর জন্য ঈর্ষা জায়েজ।